আসসালামু আলাইকুম। আমাদের আজকে সার্ভিং লেকচার নম্বর 3। তো শুরু করা যাক আজকে লেকচারটা। তো প্রথমেই আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি যে একটা সার্ভেয়র মেজার এ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন এ ম্যাপ অফ আরএফ ইজ 60 মিটার। একজন সার্ভেয়ার, এই হচ্ছে আমার একটা গ্রাউন্ড প্রোফাইল। তো এই গ্রাউন্ড প্রোফাইলের ভিতর দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আমার এ পয়েন্ট এবং আরেকটা হচ্ছে বি পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 60 মিটার। এখন আমার সার্ভেয়ার কি করেছে, সে হচ্ছে এই যে হচ্ছে গ্রাউন্ডের যে কন্ডিশনটা অথবা গ্রাউন্ডের যে এ থেকে বি পয়েন্টের মাঝে যে সংযোগকারী স্ট্রেইট লাইনটা, এইটাকে সে কি করেছে, একটা পিস অফ পেপারে রিপ্রেজেন্ট করে একটা ম্যাপ তৈরি করেছে। এখন এই ম্যাপের ক্ষেত্রে সে স্কেল, এখানে আমাদের স্বপ্ন মনে রাখবেন, আপনারা যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেছেন অথবা করবেন, তখন দেখবেন সরি আমরা সবসময় কি করি, এইখানে নিচে লিখে রাখি যে আমাদের স্কেলটা কত। তো সে এখানে লিখে রেখেছে যে স্কেল 1:100। কিন্তু কিন্তু সে ইউজ করেছে 1:50। 1:50 সে লিখে রেখেছে 1:100, কিন্তু সে ইউজ করেছে 1:50। এখন হোয়াট ইজ দি কারেক্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস? তো এই ক্ষেত্রে দুইটা পয়েন্টের মাঝখানে কারেক্ট ডিস্টেন্স কত? তো এই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে যে আমি আমার এই ক্ষেত্রে স্কেলিংটা হওয়া উচিত 1:100। স্কেলিংটা হওয়া উচিত 1:100, কিন্তু আমি কি করেছি, 1:50 ইউজ করেছি। তাইলে আমার রং স্কেলটা কোনটা? এই যে রং স্কেলটা হচ্ছে আমার 1:50, আর কারেক্ট স্কেলটা কোনটা? কারেক্ট স্কেল হচ্ছে 1:100। তাহলে আমাদের যে কারেক্টেড ডিস্টেন্স সেটা কত হবে? কারেক্টেড ডিস্টেন্স কারেক্টেড ডিস্টেন্স ইকুয়াল টু রং স্কেল বাই অরিজিনাল স্কেল ইন্টু মেজার্ড লেন্থ অন গ্রাউন্ড। ওকে, আমরা তো দেখেছি যে রং স্কেল হচ্ছে আমার এই ক্ষেত্রে 1:50, আর কারেক্টেড স্কেল হচ্ছে 1:100, এবং মেজার্ড লেন্থ অন গ্রাউন্ড হচ্ছে 60 মিটার। তাহলে 1/50 এবং উপরে হচ্ছে 100/1 ইন্টু 60, আলটিমেটলি 120 মিটার। এইটা হচ্ছে আমার অরিজিনাল লেন্থ অন দি গ্রাউন্ড। এখন এই ম্যাপটা করার আগে আমরা একটু কনসেপ্টটা জেনে নিই যে স্কেল সমান সমান আমরা কি জানি, যে ম্যাপ ডিস্টেন্স বাই গ্রাউন্ড ডিস্টেন্স। অথবা আর একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি যে স্কেল, আপনি মনে করেন আপনার ম্যাপ ডিস্টেন্স এবং গ্রাউন্ড ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনি স্কেল বের করতে পারবেন ইজিলি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে স্কেল ডেফিনিশন কি, তাহলে আপনি কি বলবেন? যে ম্যাপ ডিস্টেন্স ওভার গ্রাউন্ড ডিস্টেন্স। কিন্তু যদি আপনাকে বলি যে আপনার ম্যাপ এরিয়া দেয়া আছে এবং গ্রাউন্ড এরিয়া দেয়া আছে, কিভাবে জিনিসটা? মনে করেন আপনার হচ্ছে আচ্ছা, আমি এটা কমপ্লেক্স হয়ে যাবে, এইটা হচ্ছে আমার, মনে করি এবিসিডি, এইটা হচ্ছে আমার একটা এরিয়া এই গ্রাউন্ড প্রোফাইলের মধ্যে। ঠিক আছে? তো এইটাকে যদি আমি পিস অফ পেপারে রিপ্রেজেন্ট করে একটা ম্যাপ তৈরি করি, সো সেইটা হয় হচ্ছে এরকম এরকম সো আমি সাপোজ একটা অ্যাজাম্পশন করে যদি বলি যে এইটা হচ্ছে আমার 1 মিটার স্কোয়ার। ওকে, আর এইটা হচ্ছে আমার 1000 মিটার স্কোয়ার। তো আপনি কি বলবেন এই ক্ষেত্রে স্কেলটা কি হবে? ম্যাপ, এই ক্ষেত্রে তো আমার ম্যাপ ডিস্টেন্সটা দেয়া নেই, এই ক্ষেত্রে আমার দেয়া আছে ম্যাপ এরিয়া, এই ক্ষেত্রে দেয়া আছে গ্রাউন্ড এরিয়া। তো আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি কি করব, আমি হচ্ছে এটা যেহেতু 1 মিটার স্কোয়ার, আমি এইটা থেকে এইটা পর্যন্ত ডিস্টেন্সটা বের করব। পরে আমি আবার মানে এটা হচ্ছে ম্যাপ ডিস্টেন্সটা বের করবো, আবার গ্রাউন্ড ডিস্টেন্স এ থেকে বি এটা মেজার করবো আমি, যেহেতু আমার ক্ষেত্রফল দেয়া আছে এইখান থেকে আমি বের করে নিব। এইখান থেকে বের করে নিয়ে ম্যাপ ডিস্টেন্স ওভার গ্রাউন্ড ডিস্টেন্স করব, তাহলে আমি স্কেল পাবো। কিন্তু আপনার কিন্তু একটা ইরেগুলার শেপে, যেমন এরকম 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 একটা এরিয়া দেয়া থাকতে পারে কোশ্চেনে। সেই সেই সময় ম্যাপ এরিয়া দিল আমার 1 মিটার স্কোয়ার,
আর গ্রাউন্ড এরিয়া দিল 1000 মিটার স্কোয়ার, তখন আপনি কি করবেন? তখন কিন্তু এই লেন্থটা বের করা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ যদি ইরেগুলার শেপের এরিয়া দেয় সেই ক্ষেত্রে আমার পার্টিকুলার একটা বাহুর লেন্থ বের করা একটু কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে স্কেল সমান সমান রুট ওভার, এখানে টু দি পাওয়ার 1/2 বলতে বুঝিয়েছি রুট ওভার এরিয়া অন ম্যাপ বাই এরিয়া অন গ্রাউন্ড। সেমলি যদি আপনার কি দেয়া থাকে, একটা ম্যাপের একটা জায়গার ভলিউম দেয়া থাকে এবং গ্রাউন্ডের একটা মানে ওই রেসপেক্টিভ গ্রাউন্ডের ওই এরিয়াটার ভলিউম দেয়া থাকে, তাহলে আমি কি করতে পারবো? কিউবিক রুট করতে পারবো, কিউবিক রুট অফ ভলিউম অন ম্যাপ বাই ভলিউম অন গ্রাউন্ড। তো হচ্ছে কি, এই সব সূত্র সাধারণত আমাদের বইয়ে খুব কম দেয়া থাকে। তো আপনারা একটু এইসব সূত্র একটু লিখে রাখার ট্রাই করবেন, একটু প্র্যাকটিস করবেন, তাহলেই মোটামুটি আয়ত্তে চলে আসবে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে কোশ্চেনটা আমরা একটু দেখার ট্রাই করি, যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ 12 কিলোমিটার স্কোয়ার is represented by 1.5 centimeter into 0.5 centimeter rectangle on map. আচ্ছা, এখানে আমাকে বলেছে যে রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ 12 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, আমি রেক্ট্যাঙ্গেল বলতে তো বুঝি যে এটা হচ্ছে একটা আয়ত, এটা হচ্ছে একটা আয়ত, এটা অবশ্যই হচ্ছে একটা গ্রাউন্ড প্রোফাইলের মধ্যে আছে, যেটা গ্রাউন্ডের এরিয়া হচ্ছে 12 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, এইটা রিপ্রেজেন্টেড বাই 1.5 সেন্টিমিটার ইন্টু 0.5 সেন্টিমিটার অন 0.5 সেন্টিমিটার রেক্ট্যাঙ্গেল অন ম্যাপ। ওকে, দেন হোয়াট ইজ দি স্কেল অন দি ম্যাপ? তাহলে এই ক্ষেত্রে হোয়াট ইজ দি স্কেল অন দি ম্যাপ, তাইলে আমার কিন্তু ম্যাপ এরিয়াটা দেয়া আছে এই ক্ষেত্রে। ম্যাপ এরিয়া, ম্যাপ এরিয়া কত? 1.5 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে, মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সেমলি 0.5 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটা রেজাল্ট পাবো অবশ্যই ম্যাপ এরিয়া। আর আমার রেক্ট্যাঙ্গুলার এরিয়ার ক্ষেত্রে আমার কি দিয়ে আছে, যে গ্রাউন্ড প্রোফাইলের এরিয়া কত? 12 কিলোমিটার স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমার যদি বলে, আপনি যদি জিজ্ঞেস করেন স্কেলটা কি হবে, তাহলে কি হবে? রুট ওভার, রুট ওভার ম্যাপ এরিয়া, ম্যাপ এরিয়া যে অ্যান্সারটা পাবো ডিভাইডেড বাই গ্রাউন্ড এরিয়া। গ্রাউন্ড এরিয়া, সেই গ্রাউন্ড এরিয়াটা কত? গ্রাউন্ড এরিয়াটা হচ্ছে আমার 12 কিলোমিটার স্কোয়ার। ওকে, আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পেরেছি। তো আজকে হচ্ছে আমি একটু ক্যালকুলেটর একটু প্রবলেমে আছি আর কি, যে বাসা থেকে ছুটিতে এসেছি, ক্যালকুলেটর রেখে এসেছি। তো আশা করি আপনারা এটা ক্যালকুলেশন করে নিতে পারবেন। এবং হচ্ছে আমি একটু বলে দিই, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে এইটা, খালিদ বিন আলম আসিফ। ওকে, তো আপনি হচ্ছে মেসেঞ্জারে যদি আমাকে নক দেন, আপনার অ্যান্সারটা লিখেছে ভাই আমার হচ্ছে এই ম্যাথে এই অ্যান্সার এসেছে, তাহলে আমি আপনাকে বলতে পারবো যে আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। আশা করি এই ম্যাথে আপনারা পারবেন, এরপরও সামনের ম্যাথগুলোতে আপনারা এটা করতে পারবেন। আশা করি নেক্সট লেকচার থেকে এটা কোনো প্রবলেম হবে না। তো এরপর আমরা শুরু করব যে চেইন সার্ভিং। আচ্ছা, চেইন সার্ভিং, তো চেইন সার্ভিংটা কি? চেইন সার্ভিং হচ্ছে ওয়ান অফ দি ওয়ান অফ দি টাইপ অফ সার্ভিং, টাইপস হবে, টাইপস অফ সার্ভিং in which linear measurement are taken and the whole area is divided into number of small triangles. আচ্ছা, তো চেইন সার্ভে জিনিসটা কি? চেইন সার্ভে হচ্ছে এমন এক ধরনের সার্ভেইং যেখানে হচ্ছে আমরা লিনিয়ার মেজারমেন্ট নেই। এখন লিনিয়ার মেজারমেন্ট মানে কি? মানে হচ্ছে যেমন আমরা, মানে যেমন এই যে এইখানে কোনো অ্যাঙ্গেল আমরা নিব না, শুধুমাত্র আমরা লিনিয়ার মেজারমেন্টটা নিব। যেমন এ থেকে বি, এটা হচ্ছে একটা লাইন ফর্ম করছে না, তো এ বি এর মধ্যে ডিস্টেন্সটা,
এই যে ডিস্টেন্সটা আমরা মেজার করি, এইটা হচ্ছে চেইন সার্ভেইং এর অংশ। তো চেইন সার্ভেইং শুরু করার আগে আমরা হচ্ছে কিছু কথা একটু জেনে নেব যে আমাদের চেইন সার্ভেইং এর ক্ষেত্রে এইটা হচ্ছে আমার চেইন সার্ভেইং এর মূলনীতি। ঠিক আছে, এইটা হচ্ছে মূলনীতি, বাংলায় লিখে নেই, মূলনীতি চেইন সার্ভেইং এর। মূলনীতিটা কি, যে চেইন সার্ভে ডেটা ইজ অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল। এখন এইটা বলতে আমরা কি বুঝি, দেখেন, আমি একটু দাঁড়িয়ে বলবো, হ্যাঁ। আমি কি বললাম, যে চেইন সার্ভে ডেটাটা হচ্ছে অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল। চেইন সার্ভে ডেটা হচ্ছে অলওয়েজ স্ট্রেইট এন্ড হরাইজন্টাল। সেই স্ট্রেইট এন্ড হরাইজন্টাল দিয়ে আমরা কি বুঝি এই ক্ষেত্রে, যে আমি এমন একটা গ্রাউন্ড প্রোফাইল দেখলাম, যেই গ্রাউন্ড প্রোফাইল হচ্ছে অনেক ধরনের উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু খাদ আছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চেইন সার্ভিংটা অ্যাপ্লিকেবল না। যেমন আপনি যদি চিন্তা করেন যে একটা পাহাড়ি এলাকা, যেখানে হচ্ছে আমার গ্রাউন্ড প্রোফাইলটা ইউনিফর্ম না, আপনি দেখবেন যে একটা পাহাড়ি এলাকায় কিন্তু কি থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো জায়গায় অনেক বড় পাহাড়, অনেক ধরনের অবস্ট্রাকশন থাকে, হ্যাঁ, উঁচু নিচু টিলার মতো অনেকগুলো জায়গা থাকে। তাহলে আমার এই ক্ষেত্রে আমার কিন্তু পাহাড়ি এলাকাটা ইউনিফর্ম না। তাহলে চেইন সার্ভে যদি আমি কন্ডাক্ট করতে চাই, আমি যে এরিয়ায় চেইন সার্ভেটা কন্ডাক্ট করব, যে ল্যান্ডের উপর কন্ডাক্ট করব, সেটা কিন্তু ইউনিফর্ম হতে হবে। এইটাকে একটু ভালো করে বোঝানোর জন্য আপনারা একটু এই ফিগারটার দিকে খেয়াল করেন, এই ফিগারটা। এই ফিগারে আমরা কি দেখতে পাচ্ছি, আচ্ছা যদিও এটা কোনো মাটির ফয়েলের, এটা কোনো কিছু না, এটা হচ্ছে হয়তো সাপোজ একটা কাঠের উপর একটা চেইন রেখে দিয়েছে। তো আপনি এই কাঠটাকে আপনি আপনার ইমাজিনেশনে আপনি চিন্তা করেন যে এটা একটা গ্রাউন্ড। তো দেখছেন যে চেইন সার্ভেটা কিন্তু আমরা একটা ফ্ল্যাট গ্রাউন্ডে কন্ডাক্ট করি, চেইন সার্ভেটা কিন্তু একটা ফ্ল্যাট গ্রাউন্ডে কন্ডাক্ট করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে চেইন সার্ভে এটা হচ্ছে অলওয়েজ স্ট্রেইট অ্যান্ড হরাইজন্টাল। এবং এটা এটা তো বলছে যে ক্রাউডেড এরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমার, ঠিক আছে, সুইটেবল ক্রাউডেড এরিয়া। যাই হোক, ক্রাউডেড এরিয়া মানে ঘনবসতিপূর্ণ যেসব এলাকা আছে, ওগুলো মূলত কি হয়, মানে মূলত এগুলো ফ্ল্যাট হয়। এবং সুইটেবল ফর ফ্ল্যাট গ্রাউন্ড এবং আনসুইটেবল ফর আনডিউলেটেড গ্রাউন্ড, মানে যেগুলোতে আনডিউলেশন আছে, এরকম অনেক আনডিউলেশন আছে যেখানে গ্রাউন্ডটা ফ্ল্যাট না, ওইখানে সেটা সুইটেবল না, ঠিক আছে। এবং অনলি স্মল মেজারমেন্টের জন্য হচ্ছে আমরা চেইন সার্ভেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে, অনলি স্মল মেজারমেন্টের জন্য চেইন সার্ভেটা আমার অ্যাপ্লিকেবল। আচ্ছা, কেন স্মল মেজারমেন্টের জন্য আমার চেইন সার্ভেটা অ্যাপ্লিকেবল? কারণ দেখেন, আহ, আপনি যখন বড় কোনো এরিয়া আপনি চেইন সার্ভেইং কন্ডাক্ট করতে যাবেন, বড় কোনো এরিয়ায়, ঠিক আছে, তখন কিন্তু আপনি যাই বলেন, এখানে আর্থের কার্ভেচারের কারণে, আমরা কি বলেছি যে পৃথিবীটা হচ্ছে, কারণ আমরা জিওরেটিক সার্ভেইং করেছি না, তো জিওরেটিক সার্ভেইং এর কনসেপ্ট কি, আমরা আর্থের কার্ভেচার কন্ডাক্ট করি। সো যদি আমি একটা বিশাল এরিয়া জুড়ে যদি আমি একটা চেইন সার্ভেইং কন্ডাক্ট করতে যাই, তাহলে কিন্তু আমার যে স্ট্রেইট এন্ড হরাইজন্টাল, আমি কিন্তু স্ট্রেইট পাচ্ছি না। এই ক্ষেত্রে আমি যে লাইনটা পাচ্ছি সেটা কিন্তু একটা বক্ররেখা। সো চেইন সার্ভিং এর যে কন্ডিশন সেটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। সো চেইন সার্ভিং কন্ডাক্ট করতে হলে অলওয়েজ আমার একটা স্ট্রেট হরাইজন্টাল হতে হবে। এই যে এই কনসেপ্ট, এটা অনেক বোঝা জরুরি, যার জন্য এই কনসেপ্টের পিছনে আমি একটু বেশি টাইম করলাম, ঠিক আছে। তো নেক্সটে আমরা চলে যাই। এখন দেখেন, প্রিন্সিপাল অফ চেইন সার্ভিং, প্রিন্সিপালটা কি, চেইন সার্ভিং এর প্রিন্সিপালটা কি, এটা সহজে যদি আমি বলি, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশন, ট্রায়াঙ্গুলেশন জিনিসটা কি, সাপোজ এইটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড প্রোফাইল, ঠিক আছে, গ্রাউন্ড প্রোফাইল। তো এটার উপরে আমি চিন্তা করি, এই হচ্ছে আমার বিল্ডিং আছে, এইখানে হচ্ছে বিল্ডিং আছে, এইখানে হচ্ছে বিল্ডিং আছে, এইখানে হচ্ছে পন্ড আছে, এইখানে হচ্ছে আর একটা পন্ড আছে, এইখানে হচ্ছে আমার রোড আছে, ঠিক আছে। তো এইখানে আমি মনে করি আর একটা কোনো একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে। আমি কি করব, যদি চেইন সার্ভিং এর মাধ্যমে এখানে সার্ভেটা কন্ডাক্ট করতে চাই, আমি হোল এরিয়াকে, দেখেন কি করব, যে হোল এরিয়াকে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে কন্ডাক্ট করব। এই এই যদিও আমি এখানে এটা একটু করা ডিফিকাল্ট, আচ্ছা যাই হোক, আহ, আহ, এই ওকে, এই আচ্ছা, নাম্বার অফ ট্রায়াঙ্গেলে আমরা কি করলাম, হোল এরিয়াটাকে নাম্বার অফ ট্রায়াঙ্গেলে ডিভাইড করলাম।
তো কেন নাম্বার অফ ট্রায়াঙ্গেল ডিভাইড করলাম, তো এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমরা আগের লেকচারগুলোতে করেছি। কেন নাম্বার অফ ট্রায়াঙ্গেল বিভক্ত করলাম, কারণ নাম্বার অফ ট্রায়াঙ্গেলে বিভক্ত করলে কি হয়, আমি যদি সাপোজ আমার হচ্ছে আমি পুরো প্রসেসটা কমপ্লিট করেছি, পুরো প্রসেসটা কমপ্লিট করার পর আমার একটা দেখা গেল যে হয়তো কোনো জায়গায় ইরর এসেছে, আমার দেখে মনে হলো, তখন কিন্তু আমি যদি পার্ট বাই পার্ট চিন্তা করি যে এই পার্ট এই পার্ট এই পার্ট, কোন পার্টে ইরর, কোন পার্ট থেকে আমার ইররটা জেনারেট হয়েছে, এটা কিন্তু আমার বোঝা ইজি। ঠিক আছে, কম্পেয়ার টু যদি আমি হোল এরিয়া জুড়ে একটা সার্ভেইং করি। সাপোজ আমার হয়েছে হচ্ছে আমি দেখলাম যে এখানে হচ্ছে একটা জায়গায় একটু ইরর হয়েছে, তাহলে আমি প্রথমে চেক করবো আচ্ছা ইররটা কি এইখান থেকে এসেছে, এটা চেক করবো, এরপর দেখবো ইররটা এইখান থেকে এসেছে, ইররটা এইখান থেকে এসেছে, আলটিমেটলি আমি দেখলাম যে ইররটা এইখান থেকে এসেছে। এর মানে আমি ইররের সোর্সটা পেলাম, সোর্সটা যেহেতু পেলাম, সুতরাং এইটার উপর কাজ করে আমি ইররটাকে কারেকশন করলাম, সুতরাং আমার পুরো সার্ভেইং প্রসেসটা অ্যাকুরেট হয়ে গেল। আশা করি আমরা প্রসেসটা বুঝেছি। এখন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যে আমি তো ট্রায়াঙ্গেলে বিভক্ত করলাম, এখন ভাই যেমন তেমন ট্রায়াঙ্গেলে বিভক্ত করলে হবে না, আমার অবশ্যই এখানে ওয়েল কন্ডিশনড ট্রায়াঙ্গেল লাগবে। ওয়েল কন্ডিশনড ট্রায়াঙ্গেল মানে আমি যে ট্রায়াঙ্গুলেশন প্রসেসটা সম্পন্ন করলাম, ট্রায়াঙ্গুলেশন প্রসেসটা সম্পন্ন করলাম মানে আমার যে হোল এরিয়াটা আছে সেই হোল এরিয়াটাকে নাম্বার অফ স্মল ট্রায়াঙ্গেলে বিভক্ত করলাম। বিভক্ত করার ফলে আমি আহ, এই ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল গুলো দিয়ে হোল এরিয়াটাকে বিভক্ত করলাম সেই ট্রায়াঙ্গেল গুলো অবশ্যই ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হতে হবে। এখন আমরা সাধারণত এই চেইন সার্ভিং এ যে ট্রায়াঙ্গুলেশন করি, এখানে দুই ধরনের ট্রায়াঙ্গেল আমরা ইউজ করি সাধারণত, মোটামুটি তিন ধরনের, কিন্তু দুই ধরনের হচ্ছে মোস্টলি ইউজ, একটা হচ্ছে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল, আর একটা হচ্ছে আইডিয়াল ট্রায়াঙ্গেল। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলটা কি, যদি আমার অবশ্যই জানি যে ত্রিভুজের কয়টা কোণ থাকে, তিনটা কোণ থাকে না, প্রত্যেকটা কোণের রেঞ্জ যদি 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে হয়ে থাকে, তাহলে আমরা সেই ট্রায়াঙ্গেলটাকে বলি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। সেটাকে কি বলি, ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। এখন যদি আমার কোণটা কোণটা সাপোজ যদি 30 ডিগ্রির থেকে কম হয়, 30 ডিগ্রির চেয়ে কম হয় এবং 120 ডিগ্রির চেয়ে বেশি হয়, ওই ধরনের ট্রায়াঙ্গেলকে আমরা বলি কি, ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল। এবং আমরা কখনোই চাইবো না যে আমরা যে ট্রায়াঙ্গুলেশন প্রসেসটা সম্পন্ন করলাম এইখানে যে নাম্বার অফ ট্রায়াঙ্গেল আমি আঁকলাম সেই ট্রায়াঙ্গেল গুলো ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল হোক, আমরা অলওয়েজ ট্রাই করবো যে আমাদের ট্রায়াঙ্গেল গুলো ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলে কনভার্ট হোক। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকায়িত আছে যে কেন আমরা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে কেন হচ্ছে আমরা ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ইউজ করি, এর কারণ হচ্ছে আপনি দেখেন, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি সাপোজ এইখানে এইখানে যুক্ত করে দিলাম, তো এইখানে এটার মান হচ্ছে সাপোজ 35, এটা হচ্ছে 45। এখন দেখেন তো, এখন আপনি বলেন তো আচ্ছা, যদিও এটা যদি 35 হয়, 45 হয়, 40 আর 30 70 80, তাহলে এটা হচ্ছে 100। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমার যে ট্রায়াঙ্গেলের বলেছি কি যে তিনটা কোণ 30 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে, সেটা কি তিনটা অ্যাঙ্গেলই স্যাটিসফাই করেছে? হ্যাঁ, এইটাও স্যাটিসফাই করেছে, এইটাও স্যাটিসফাই করেছে, এইটাও স্যাটিসফাই করেছে। এর মানে আমার ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। সো ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে দেখেন, আমি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট, এই যে এইটা হচ্ছে আমার, সরি যদিও আমার এখানে ডিফারেন্ট আঁকা হয়ে গেছে, এই যে দুইটা লাইনের ইন্টারসেকশন পয়েন্টটা কোনটা, এইটা না, হায় কপাল, দুইটা লাইন ইন্টারসেকশন পয়েন্টটা কোনটা, এইটা। আপনি দেখেন, আপনি যদি এইভাবে কোন একটা দেখেন, এই ক্ষেত্রে কিন্তু আমার অনেকটা ডিফাইন হয়ে গেছে। মানে এটাকে কিভাবে বোঝানো যায় যে এই ক্ষেত্রে এই যে পয়েন্টের যে এরিয়াটা, যদিও পয়েন্টের কোনো এরিয়া থাকে না, তারপর আপনি চিন্তা করেন যে একটা পয়েন্ট কতটুকু জায়গা দখল করে আছে। আপনি দেখেন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আপনাকে আমি এইভাবে দেই, এইভাবে যদি একটা ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করতে দেই, তাহলে কিন্তু আপনি সহজেই বলতে পারবেন এই যে দুইটা লাইনের ইন্টারসেকশন হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা।
কিন্তু আপনাকে যদি একটা ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল দিই, ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল মানে যে আপনাদের যে অ্যাঙ্গেলটা এটা যদি 30 ডিগ্রির চেয়ে কম হয় ত্রিভুজের কোণ এবং 120 ডিগ্রির চেয়ে বেশি হয়, তাহলে আপনি বলতে পারেন যে ভাই এইটা হচ্ছে দুইটা পয়েন্টের ইন্টারসেকশন। আর একজন আবার বলবে না ভাই এটা একটু পাশের পয়েন্ট, এইটা হচ্ছে আমার দুইটা পয়েন্টের ইন্টারসেকশন। মানে এইখানে যদি বুঝাই আমি এইভাবে এই, তাহলে এইটাও অনেকে বলতে পারে ইন্টারসেকশন, আবার এই পাশের পয়েন্টটাকে অনেকে বলতে পারে ইন্টারসেকশন। মানে কি এইখানে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা তৈরি হলো, মানে দুইটা লাইনের ইন্টারসেকশনের ফলে যে পয়েন্টটা তৈরি হলো, ওই পয়েন্টের এরিয়াটা কিন্তু বেড়ে গেল। ফলে কি হলো, এরিয়া যেহেতু বেড়ে গেল, আচ্ছা, এরিয়া যেহেতু বেড়ে গেল তো এখানে আরেকটু, এরিয়া যেহেতু বেড়ে গেল এই যে এইটাতে ভালোভাবে বোঝা যাবে, সুতরাং এইটাকেও বলতে পারে যে এইটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট, এইটাকেও বলতে পারে এইটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এই ক্ষেত্রে আমার পয়েন্টকে লোকেট করা ভুল হয়ে যায়, পয়েন্টকে লোকেট করা ডিফিকাল্ট হয়ে যায়, এখানে ইররের প্রবাবিলিটি বেশি হয়ে যায়। আর যদি ইররের প্রবাবিলিটি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সার্ভিংটা অ্যাকুরেট হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় সাজেস্টেডটা হলো যে আমরা সবসময় ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ইউজ করব। আচ্ছা, এখন আমরা দেখব যে হোয়াট ইজ আইডিয়াল ট্রায়াঙ্গেল, আমাদের আইডিয়াল ট্রায়াঙ্গেলটা কি। আমরা যদি এই একটা ত্রিভুজ চিন্তা করি, যেই ত্রিভুজের তিনটা কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তো এই ধরনের ট্রায়াঙ্গেলকে আমরা বলবো হচ্ছে আইডিয়াল ট্রায়াঙ্গেল। ওকে, যদি জানার জন্য জেনে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের যে চেইন সার্ভিং কন্ডাক্ট করি সেই ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্ট আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ চেইন সার্ভিং কন্ডাক্ট করার জন্য। একটা হচ্ছে কি আমার চেইন অথবা টেপ, প্রসেসটার, ক্লিনোমিটার, অপটিক্যাল স্কোয়ার, এগুলো সম্পর্কে সবগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমরা। প্রথমে হচ্ছে আমি চেইন আর টেপ সম্পর্কে একটু আইডিয়া দিই। আচ্ছা, 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 সামনে আছে চেইন আর টেপ সম্পর্কে। তারপর একটু বলি চেইন আর টেপ। তো এই হচ্ছে আমার দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স বের করতে চাই, তাহলে হচ্ছে আমি চেইন দিয়েও মেজার করতে পারি, আবার টেপ দিয়েও মেজার করতে পারি। আপনারা টেপের ক্ষেত্রে অনেকে কিন্তু স্টিলের টেপ দেখবেন যে অনেক মিস্ত্রিরা ইউজ করে কনস্ট্রাকশনের সময়। ঠিক আছে, স্টিলের টেপ আমার কাছে এখন এই মুহূর্তে নেই, থাকলে দেখাতে পারতাম। তো হচ্ছে আবার চেইনও থাকে, চেইনটা ঠিক এরকম, আপনারা দেখেছেন, অনেকে দেখতে পারেন এরকম, এরকম। ঠিক আছে, এই যে প্রত্যেকটা, এই যে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্ট, এই যে জয়েন্ট, মানে সোজা কথা হচ্ছে যে এই যে একটা চেইন, এই যে এইটা, এটা এই এই যে প্রত্যেকটা সিঙ্গেল যে চেইন দেখতেছেন এলিমেন্ট চেইনের, এগুলোকে বলা হয় লিংক। কি বলা হয়? এগুলোকে বলা হয় লিংক। ঠিক আছে, তো চেইন অথবা টেপের মাধ্যমে আমরা কি করি, দুইটা পয়েন্টের লিনিয়ার মেজারমেন্ট করি। তো এগুলো সম্পর্কে ডিটেলস আমরা সামনে জানবো। তো এটা জানার আগে আমরা সার্ভেইং এর কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম, চেইন সার্ভেইং এর ক্ষেত্রে একটা হচ্ছে আমার মেইন লাইন, বেস লাইন, চেক লাইন, টাই লাইন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই দেখি তো নেক্সট পেজ আছে। আচ্ছা, সার্ভে স্টেশন, সার্ভে স্টেশন। এখন সার্ভে স্টেশনটা কি, আপনারা একটু খাতায় লিখে নেন যে সার্ভে স্টেশনস আর পার্টিকুলার পয়েন্টস at the beginning and end of the chain line, at the beginning and end of the chain line। আচ্ছা, তো আমি সহজভাবে বোঝানোর জন্য যদি বলি যে এইখানে হচ্ছে এ আর বি, তো এই দুইটা পয়েন্টের মাঝখানে আমি কি করেছি, চেইন লাইন দিয়েছি, চেইন দিয়েছি। তাহলে বিগিনিংটা কোথায়, এই এ পয়েন্টটা হচ্ছে আমার বিগিনিং, আর বি পয়েন্টটা কি আমার এন্ড। তাইলে বিগিনিং এবং এন্ড এই দুইটা কি আমরা বলবো হচ্ছে, যদিও আমার এখানে ইন্ডিকেশনটা হয় নাই, এই দুইটাই হচ্ছে আমার
সার্ভে স্টেশন। এই দুইটাই হচ্ছে আমার সার্ভে স্টেশন। এটাকে যদি আমি আরেকটু ডিটেলসে বলি যে সার্ভে স্টেশনটা কি, সাপোজ আমি চিন্তা করলাম যে এই হচ্ছে আমার একটা গ্রাউন্ড প্রোফাইল। তো গ্রাউন্ড প্রোফাইলের ভিতরে আমি কি করলাম, কিছু মেজর কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, সেই মেজর কন্ট্রোল পয়েন্টের ক্ষেত্রে এইখান থেকে একটা চেইন লাইন নিলাম, এইখান থেকে একটা নিলাম, এইখান থেকে একটা নিলাম, এইখান থেকে একটা নিলাম। তাইলে এই যে পার্টিকুলার চেইন লাইনটা দেখলাম সেই চেইন লাইনের ক্ষেত্রে বিগিনিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা। আমি যদি এই পার্টিকুলার চেইন লাইনটা চিন্তা করি সেই ক্ষেত্রে বিগিনিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা। আমি যদি এই পার্টিকুলার চেইন লাইনটা চিন্তা করি সেখানে বিগিনিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা। আমি যদি এই পার্টিকুলার চেইন লাইনটা চিন্তা করি সেখানে বিগিনিং পয়েন্ট এইটা, এন্ডিং পয়েন্ট এইটা। তাহলে এই যে আমার যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমার 1 2 3 4 চারটা যে চেইন লাইন আছে সেগুলোর বিগিনিং এবং এন্ডিং পয়েন্ট, এই পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে সার্ভে স্টেশন। তো এই যে জয়েনিং, এখন এখন হচ্ছে সার্ভে লাইনটা কোনটা, এখন দেখেন এই যে মেইন লাইন এইটাকে আমরা সার্ভে লাইনও বলি অনেক সময়। সার্ভে লাইন দুইটার নাম আছে। তো মেইন লাইনটা কি অথবা সার্ভে লাইনটা কি, আমরা এইমাত্র কি দেখেছি যে এগুলো হচ্ছে আমার সার্ভে স্টেশন। কেন সার্ভে স্টেশন? কারণ এইগুলো হচ্ছে আমার যে চেইন লাইন গুলো আছে, এই হচ্ছে চেইন লাইন, এই হচ্ছে চেইন লাইন, এই হচ্ছে চেইন লাইন, সেই চেইন লাইনগুলোর বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। যেহেতু এরা বিগিনিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, সেহেতু এরা সার্ভে স্টেশন। আর যেহেতু দুইটা সার্ভে স্টেশনের মধ্যবর্তী লাইনটা হচ্ছে এইটা, সুতরাং এইটাকে আমি বলবো মেইন লাইন। মাথায় ভালো করে ঢুকাই না, মেইন লাইন কোনটা, যে এইটা হচ্ছে সার্ভে স্টেশন, এইটা হচ্ছে সার্ভে স্টেশন, দুইটা সার্ভে স্টেশন আমরা যেই লাইনের মাধ্যমে কানেক্ট করি সেইটা হচ্ছে আমার মেইন লাইন অথবা সার্ভে লাইন কেন বলা হয়, কারণ দুইটা সার্ভে স্টেশন, এগুলোকে সার্ভে স্টেশনও বলা হয়। এর জন্য দুইটা সার্ভে স্টেশনকে যেই লাইন দিয়ে কানেক্ট করি সার্ভে লাইন, এগুলোকে মেইন স্টেশনও বলা হয়। এর জন্য এই দুইটা পয়েন্টকে আমরা যে লাইন দিয়ে কানেক্ট করি সেটাকে আমরা বলবো মেইন লাইন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর আমরা নেক্সট দেখবো বেজ লাইন। বেজ লাইন জিনিসটা কি, দেখেন আপনাকে কি বলেছি আগে, যে আপনি একটা এরিয়া মনে করেন, আপনি হচ্ছে এই এই হচ্ছে এরিয়া, যদি আমার হয় না একা ধরলাম এই বিভিন্ন জিনিস আছে, ঠিক আছে, পুকুর টুকুর অনেক কিছু আছে। তো এই এরিয়াটাকে আপনি কি করবেন, সার্ভে করবেন। তো আপনি কি করলেন, এই 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 এই, ঠিক আছে, আপনি হচ্ছে কিছু মেজর কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করবেন যে এইটা হচ্ছে মেজর কন্ট্রোল পয়েন্ট। এই এ বি সি, সি, সি ডি ই এফ, এই ছয়টা হচ্ছে আমার মেজর কন্ট্রোল পয়েন্ট। তো এই ছয়টা মেজর কন্ট্রোল পয়েন্টের ক্ষেত্রে আমরা লাইনও পেয়েছি কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা। তো ছয়টা মেজর কন্ট্রোল পয়েন্ট যে ছয়টা লাইন দ্বারা আমরা কানেক্ট করি সেগুলো হচ্ছে মেইন লাইন, সেগুলো কি মেইন লাইন। এখন এই যে মেইন লাইনগুলো কি করেছে, আমার কিন্তু একটা ক্ষেত্র তৈরি করেছে। আপনি দেখেন এই মেইন লাইনগুলো কি করেছে, একটা এ বি সি ডি ই এফ এ, একটা ক্ষেত্র তৈরি করেছে। সেই ক্ষেত্রটা হতে পারে বর্গক্ষেত্র, সেই ক্ষেত্রটা হতে পারে পঞ্চভুজ, সেই ক্ষেত্রটা হতে পারে ষষ্ঠভুজ, সেই ক্ষেত্র হতে পারে সপ্তভুজ, এনিথিং ইট ক্যান বি, এনিথিং ইট কুড বি। এখন সেই বহুভুজের মধ্যে, সেই কি বললাম, সেই বহুভুজের মধ্যে সবচেয়ে বড় যে সার্ভে লাইনটা, সেইটা হচ্ছে কি বেস লাইন। এই বহুভুজের মধ্যে সবচেয়ে বড় যে সার্ভে লাইনটা সেটা হচ্ছে বেস লাইন। এখন আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি যদি এখন অনেককে জিজ্ঞেস করি যে ভাই এখন বলেন তো, আমি যেহেতু বললাম এই বহুভুজের মধ্যে সবচেয়ে বড় আহ, যেটা সার্ভে লাইন সেটা হচ্ছে বেস লাইন, তখন কিন্তু অনেকে বলবে কি যে ভাই এইটা যদি ধরলাম 5 মিটার, এইটা 10 মিটার, এটা 11 মিটার, এটা 2 মিটার, এটা 3 মিটার, এটা 6 মিটার।
ঠিক আছে? তখন যদি কোনো ভাইয়া আমার ভিডিওটা দেখে সে বলবে কি 11 মিটার। সে 11 মিটার, সে বলবে ভাই আমি তো যৌক্তিক, কারণ কি এই বহুভুজের মধ্যে সবচেয়ে লংগেস্ট লাইন হচ্ছে 11 মিটার লাইনটা, সুতরাং এইটাই হচ্ছে বেস লাইন। কিন্তু না, অনেকে পরীক্ষার খাতে এটা লিখে দিয়ে আসবে যে বেস লাইন হচ্ছে কি লংগেস্ট লাইন, মানে জয়নিং, মানে একটা আহ, অনেকগুলো সার্ভে লাইন যে বহুভুজটা তৈরি করে সেই বহুভুজের মধ্যে যে লংগেস্ট লাইনটা আছে সেটা হচ্ছে বেস লাইন, কিন্তু এইটাই বেস লাইন না। বেস লাইন হওয়ার শর্ত হচ্ছে সেটা অবশ্যই আমার যে ভুজটা বহুভুজটা, আমার সার্ভে স্টেশন গুলোকে কানেক্টেড করে যে বহুভুজটা তৈরি হবে সেই বহুভুজটাকে দুইটা সমান, দুইটা কি করবে, দুইটা ইকুয়াল এরিয়ায় ডিভাইড করবে, দুইটা এরিয়ায় ডিভাইড করবে। সেই এরিয়াটা হতে পারে ইকুয়াল, সেই এরিয়াটা হতে পারে আনইকুয়াল। এখানে কোনো গ্যারান্টি নেই যে এরিয়াটা ইকুয়াল হইতেই হবে। তাহলে কোনটা দেখেন, এইটা আমি মনে করি যে এইটা হয়তো লংগেস্ট লাইন হয়তো হতে পারে। এখন আপনি বলবেন যে না ভাই এইটা, অনেকে বলবে যে না ভাই এইটা, যে কোনো কিছুই হতে পারে। আমরা ধরে নিলাম যে এডি লাইনটা হচ্ছে আমার লংগেস্ট সার্ভে লাইন। এবার আমরা কি দেখছি যে এবি কিন্তু এই পুরো বহুভুজটাকে এই এরিয়া ডিভাইড করছে। এটা কোনো কন্ডিশন, মানে অ্যাবসলিউট কন্ডিশন না যে এই এরিয়া এবং এই এরিয়াটা যদি আমি A1 ধরি, এইটা যদি A2 ধরি, A1 A2 সমান হতে হবে এমন কোনো কথা নাই। এমন কোনো কথা নাই যে সমান হতে হবে, বাট দুইটা এরিয়ায় বেস লাইন কি করবে, আমার পুরো বহুভুজটাকে ডিভাইড করবে। তো আমি যদি এই ফিগারের ক্ষেত্রে দেখি, আমি এই ফিগারের ক্ষেত্রে ধরেছি যে আমি এই লাইনটা হচ্ছে আমার বেস লাইন এবং এইটা কি লংগেস্ট সার্ভে লাইন। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে ভাই লংগেস্ট সার্ভে লাইন, এটাকে সার্ভে লাইন কেন বললাম? আমরা তো জানি যে সার্ভে লাইন হচ্ছে এবি, বিসি, সিডি, ডিই, ইএফ, এফ, যেগুলো আমার মেইন স্টেশন গুলোকে কানেক্ট করছে সেগুলো হচ্ছে সার্ভে লাইন। অনেকের মনে এই প্রশ্নটা হয়তো আসছে, আরে ভাই সার্ভে লাইনের ডেফিনেশন অথবা মেইন লাইনের ডেফিনেশনে কি বলেছে, যেগুলো হচ্ছে দুইটা মেইন স্টেশনকে কানেক্ট করে সেটাই হচ্ছে সার্ভে লাইন। তাইলে এ আর ডি এটা কি মেইন স্টেশন না? অবশ্যই মেইন স্টেশন। তাইলে এ ডি এইটা আহ, যে লাইনটা তৈরি করবে সেটা কি লাইন? সেইটাও কিন্তু আমার সার্ভে লাইন, সেইটাও কিন্তু আমার সার্ভে লাইন। কিন্তু আমরা সার্ভে লাইন, মানে কিন্তু আমরা এই যে মেইন লাইন অথবা বেস লাইন গুলোকে এমন ভাবে আঁকি যেন এটা পুরো মানে পুরো যে আমি যে এরিয়া জুড়ে সার্ভেইং করব সেই পুরো এরিয়াটাকে কনজিউম করে, কন্টেইন করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কন্টেইন করে, সেটা হচ্ছে আমার ভুজটা। এখন এই ভুজটা আঁকার পর আমি দেখব এই ভুজের মধ্যে সবচেয়ে লংগেস্ট লাইন কোনটা, যেইটা আমার পুরো ভুজটাকে, সরি আমি বহুভুজটাকে ভুজ বলে ফেলছি, আমি ভুজই বলবো, আপনি বহুভুজ ধরে নিবেন, ঠিক আছে? পুরো বহুভুজটাকে দুইটা ক্ষেত্রে মানে ক্ষেত্রফলে ডিভাইড করে। এখানে আমি দেখছি যে এডি এই রেখাটা কি করছে, পুরো বহুভুজটাকে অথবা পুরো ভুজটাকে সে A1 এবং A2 দুইটা এরিয়ায় ডিভাইড করছে, সুতরাং আমার এডিটা হচ্ছে বেস লাইন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর হচ্ছে আমি দেখবো চেক লাইন। চেক লাইনটা কি? আমার কি করা শেষ, মেইন লাইনও দেওয়া শেষ, বেস লাইনও দেওয়া শেষ, এরপর কিন্তু আমার অনেক কাজ বাকি আছে ভাই। কিন্তু যতটুকু কাজ আমি করলাম সেটার অ্যাকুরেসি চেক করার জন্য কি বললাম, এই ক্ষেত্রে আমি মেইন স্টেশন সিলেক্ট করেছি, মেইন লাইন করেছি, বেস লাইন দিয়েছি, অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে। এখন যতটুকু কাজ করলাম এই কাজটা অ্যাকুরেট হয়েছে কিনা, যদি অ্যাকুরেট হয় তাহলে আমরা সামনে প্রসিড করব, যদি অ্যাকুরেট না হয় তাহলে আমরা কারেকশন করব। তো এই ক্ষেত্রে এই স্টেজে আমি কি দেখব যে আমার যতটুকু কাজ করলাম ততটুকু কাজ অ্যাকুরেট হলো কিনা। তো সেটার জন্য আমরা যেই লাইনটা লাগবে সেটা হচ্ছে চেক লাইন। চেক লাইনটা কি দেখেন, আমার হচ্ছে এইটা হচ্ছে অ্যাপেক্স, মানে সোজা কথা অ্যাপেক্স অথবা মেইন স্টেশন বলতে পারি। তো মেইন স্টেশন এবং আমি যদি এই ক্ষেত্রে আহ, এই যে হচ্ছে আমার যে লাইনটা এটা হচ্ছে আমার এই ভুজের ক্ষেত্রে বেজ লাইন। তো এই বেজ লাইনের উপরে যে কোনো একটা ফিক্সড পয়েন্ট দিলাম, তো এই দুটো পয়েন্ট কানেক্ট করলাম, পারপেন্ডিকুলার হলে ভালো হয় আর কি। তাইলে মানে এই বেজ লাইনের উপর পারপেন্ডিকুলার হলে ভালো হয়। তাইলে যদি পারপেন্ডিকুলার হয়, আমি তো এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স জানি, তাহলে এইখান থেকে রুট ওভার লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কি ভুজ।
এই ভুজ কিন্তু বহুভুজ না, এই ভুজ হচ্ছে অতিভুজ। কথা ক্লিয়ার? আচ্ছা, এই ভুজ হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজ এই যে এটা পাইলাম, এইটা পাইলাম। আর আমি এইটাকে যদি দুইটা একটা টেইপের এক মাথা আর একটা টেইপের আর এক মাথা যদি ধরি, ধরলে এখান থেকে আমি একটা মেজারমেন্ট পাবো, দেখবো যে দুইটা মান আমার সমান আসছে কিনা। যদি সমান নাও আসে, কাছাকাছি আসছে কিনা। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারবো আমার কাজটা অ্যাকুরেট হয়েছে কিনা। কথা কি ক্লিয়ার? এখন আমাদের যদি টাই লাইনটা আসলে কি? টাই লাইনটা হচ্ছে যে, দেখেন, এই যে হচ্ছে আমি দেখেন অনেকেই কিন্তু আপনার দেখবেন এই কোর্স করার সময় চেক লাইন এবং টাই লাইনের মধ্যে একটা গ্যাপস পাইতে চায় আর কি। কানেক্ট করতে পারে না দুইটা, যে চেক লাইন কোনটা আর টাই লাইন কোনটা। টাই লাইন কোনটা? টাই লাইন হচ্ছে আমি এই যে হচ্ছে বেজ লাইন আমার, তো এই বেজ লাইনের উপর যে কোনো একটা ফিক্সড পয়েন্ট ধরলাম, আর আমি মেইন লাইনের উপর যে কোনো একটা ফিক্সড পয়েন্ট ধরলাম। তো এই দুইটা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি, সেইটা হচ্ছে আমার টাই লাইন। এখন কি বললাম যে বেস লাইন এবং মেইন সার্ভে লাইন, এই দুইটা ফিক্সড পয়েন্টের, মানে এইটা হচ্ছে একটা বেস লাইনের একটা ফিক্সড পয়েন্ট, এইটা হচ্ছে মেইন লাইনের একটা ফিক্সড পয়েন্ট। এই দুইটা ফিক্সড পয়েন্ট কানেক্ট করে আমরা যেই লাইনটা পাই সেই লাইনটাই হচ্ছে আমার টাই লাইন। এখন টাই লাইন কেন ইউজ করি? টাই লাইন হচ্ছে, যেমন দেখেন, কখনো হতে পারে যে এইখানে হচ্ছে আমার একটা বিল্ডিং আছে, এইখানে হচ্ছে আমার একটা গাছ আছে, সুতরাং এই বেস লাইনের সাপেক্ষে এইটাকে প্লেনে মানে ড্র করা অথবা এইটাকে আইডেন্টিফিকেশন করা একটু কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, যেমন টাই লাইন, এই টাই লাইন থেকে এইটা অবস্থিত, এটা কাছাকাছি আছে, সুতরাং এই মেজারমেন্টটা নেওয়া আমার একটু ইজি হবে। ঠিক আছে? অথবা এই যে ডিটেইলিং, মানে টাই লাইন মূলত কেন করা হয় যদি কেউ প্রশ্ন করে, তাহলে আপনি এক শব্দে বলে দেবেন ডিটেইলিং করার জন্য। ডিটেইলিং করার জন্য। আশা করি যতটুকু বলেছি, এত পড়ালাম, ক্লিয়ার হয়েছে। এরপর বই পড়লে আরেকটু ক্লিয়ার হবে। বইয়ের উপর কোনো কথা নাই, ইউটিউব ভিডিও আর যাই দেখেন। বুক বিসি পান্নি আছে, ঠিক আছে। তারপর আর কার কার বই আছে? সার্ভিং বাই বিসি পান্নিয়া। এরপর আচ্ছা, বিসি পান্নিয়াটাই আপনি আপাতত পড়েন, আরো বই আছে। ঠিক আছে, আমি লিঙ্ক বলে দেবো না একদিন, যে কি কি রেফারেন্স বই ফলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা পড়লাম। এখন আমরা টাইপ অফ চেইন দেখবো কিছু। ঠিক আছে, টাইপ অফ চেইন দেখবো। তো একটা হচ্ছে আমার মেট্রিক চেইন। মেট্রিক চেইনটা হচ্ছে আমার 20 মিটার হতে পারে অথবা 30 মিটার হতে পারে। দেখেন, যারা জব এক্সাম দেবেন অথবা যেখানে এমসিকিউ আছে, যেমন বিডব্লিউডিবি তে আমার জানা মতে এমসিকিউ আছে। ঠিক আছে, সুতরাং এগুলা হচ্ছে আপনার একাডেমিক লাইফে না লাগলেও জব লাইফে গিয়ে লাগতে পারে। তো হচ্ছে আমি এই ইনফরমেশন গুলো একটু জেনে নিই, অথবা ভাইবার সময় অনেক কাজে লাগতে পারে। যে 20 মিটার অথবা 30 মিটার, এইটা কি? এইটা হচ্ছে আমার মেট্রিক চেইন। কি চেইন? মেট্রিক চেইন। এবং এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। এটা হচ্ছে 20 মিটারে হচ্ছে আমার 100 লিঙ্ক, 100টা লিঙ্ক থাকে 20 মিটারে। আর 30 মিটারে হচ্ছে, 30 মিটার চেইনে 150টা লিঙ্ক থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই লিঙ্ক বলেছিলাম আগে, খেয়াল থাকলে ভালো, যে এইখান থেকে আমি এইটা ধরলাম 30 মিটার। তো 30 মিটারে 150টা লিঙ্ক মানে হচ্ছে, সাপোজ এরকম চেইনটা হচ্ছে এরকম থাকে। আচ্ছা, একটু ভালো করে বোঝানোর জন্য আমি একটু আগে যাই। এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে একটা লিঙ্ক, এইটা হচ্ছে একটা লিঙ্ক, আবার এইটা হচ্ছে একটা লিঙ্ক, আবার এইটা হচ্ছে একটা লিঙ্ক, আবার এইটা হচ্ছে একটা লিঙ্ক। বুঝেছেন? তো এরকম 30 মিটার চেইনে হচ্ছে 150টা লিঙ্ক থাকে। ঠিক আছে, তেমনি ইঞ্জিনিয়ার চেইনে 100 ফিট 100 লিঙ্ক, এটা মনে রাখা সহজ, আমরা ইঞ্জিনিয়ার মানুষ। ইঞ্জিনিয়ার চেইনে 100 ফিট 100 লিঙ্ক থাকে। গানটার চেইন হচ্ছে 66 ফিট, এটা লেন্থটা মনে রাখবেন। ঠিক আছে, গানটার চেইন কত ফিট? 66 ফিট। এখানে কয়টা লিঙ্ক থাকে আমি তো দেখে নিই, আসলে না দেখলে পারবো না, তো দেখে নিই। আচ্ছা, আচ্ছা, ওকে।
আমার যতটুকু মনে পড়ে, যদি আমি শিওর না, গানটার চেইনও 100 লিঙ্ক থাকে। রেভিনিউ চেইন 33 ফিট 16 লিঙ্ক, ঠিক আছে, 33 ফিট এবং 16 লিঙ্ক। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটু দেখতে পেলাম যে রেভিনিউ চেইনে কিন্তু একটু, যদি আপনার মনে করেন যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ফিটে এককে যেসব চেইন আছে, যেমন ইঞ্জিনিয়ার চেইন, গান্টার চেইন, রেভিনিউ চেইন, কোনটার ক্ষেত্রে একটা লিঙ্কের লেন্থ বেশি আসতেই পারে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে রেভিনিউ চেইন। ঠিক আছে, 33 ফিট 16 লিঙ্ক, তাহলে এক একটা লিঙ্কের লেন্থ কিন্তু 2 ফিটেরও বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন, কালের বিবর্তনে বিভিন্ন ধরনের কিন্তু টেপ আবিষ্কৃত হয়েছে, যেমন প্রোতর লিনেন টেপ আছে, মেটালিক টেপ আছে, স্টিল টেপ, ইনভার টেপ। ঠিক আছে, এখানে আমার কাছে যদিও, আচ্ছা 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 আচ্ছা, আপনি চিন্তা, আচ্ছা এইটা দিয়ে দেখানো যায়, আমরা চিন্তা, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইটা হচ্ছে আমার মনে করেন ক্লোথ টেপ। ঠিক আছে, তো আপনি দেখেন ক্লোথ টেপটা কিন্তু আমি যদি টানি টানি, ঠিক আছে, টানলে হচ্ছে এটা লেন্থ, মানে লেন্থটা একটু বাড়ে তুলনামূলক ভাবে। সুতরাং এটা কিন্তু পুলিং এর উপর নির্ভর করে অনেক। কিসের উপর নির্ভর করে? ক্লোথ টেপ অথবা লিনেন টেপটা পুলিং এর উপর। পুলিং, পুলিং মানে কি? পুলিং মানে টানা, টানা। আপনি যখন চেইন টেপ দিয়ে দুইটা পয়েন্টের ডিস্টেন্স মেজার করবেন, যেমন হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এটা হচ্ছে টেপ দিয়ে মেজার করেছেন, তখন কি করেন যে বি পয়েন্টে একজন মানুষ ধরে, বি একটা কর্নার টেপের, আর একটা মানুষ এ পয়েন্ট ধরে, তারপর হচ্ছে সেইখান থেকে আপনি মেজারমেন্টটা নেন। এখন এই ক্ষেত্রে এমন একটা কন্ডিশন তৈরি হতে পারে যেখানে হচ্ছে আমি একটু আলতো ভাবে ধরেছি। কিভাবে আলতো ভাবে ধরেছি? ধরলে এই ক্ষেত্রে যে লেন্থটা পাবো, দেখা যাচ্ছে যে একটু যদি টান টান করে ধরি, টান টান করে যদি ধরি, তাহলে কিন্তু আমার লেন্থটা কি আসবে, বেশি আসবে না কম আসবে বলেন তো? কম আসবে, লেন্থটা কম আসবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কেন কম আসবে? বেশি আসার কথা না, যেহেতু দৈর্ঘ্য বাড়ছে। আপনি মনে করেন নর্মাল আপনি এই থেকে এই পর্যন্ত পাইছিলেন 20 ফিট, 20 ফিট, এই যে এইটা, এইটা হচ্ছে এ, 20 ফিট, এইখানে হচ্ছে 20 ফিট, এখানে 19 ফিট, এখানে 18 ফিট, এখানে 17 ফিট, এখানে 16 ফিট, এখানে 15 ফিট। মনে করেন রহিম আর করিম দুইজন ব্যক্তি কি করছে, আমার দুজন ভাইয়া, সে হচ্ছে দুই পয়েন্টে ধরে টান দিছে আলতো ভাবে, আলতো ভাবে টান দিয়ে সে পাইছে 20 ফিট লেন্থ। এখন করিম রহিমকে বললো যে দোস্ত, তুমি কি করো, আর একটু পুল বেশি করে দাও, টান বেশি করে দাও। তখন করিম একটু জোরে টান দিল, জোরে টান দিল, জোরে টান দিলে কি হলো, দেখেন এই 20 কিন্তু সামনে চলে যাবে, 20 সামনে চলে যাবে। এই ক্ষেত্রে সে হয়তো পেল 19 ফিট, 18 ফিট। তাহলে কি দেখলাম, লেন্থটা কমলো, কনফিউশনটা দূর হয়েছে। মানে কি, লেন্থটা কমলো। এর মানে কি, আমি কিন্তু এখানে অ্যাকুরেটলি ডিফাইন করা একটু কঠিন আমার, এক্ষেত্রে পুলিং এর উপর নির্ভর করে। দেখা যাচ্ছে যে একই ব্যক্তি, একই দুইজন ব্যক্তি, সে এই ক্ষেত্রে এ বি তে একরকম পুলিং করেছে, আবার সে হচ্ছে অন্য একটা প্লেসে গিয়ে সিডি, এই ডিস্টেন্স, সেখানে আর একটা ফোর্সে পুলিং করেছে। সো ইউনিফর্মলি পাচ্ছি না আমি লেন্থটা, কিছু কিছু ইরর হচ্ছে আমার। তো এইটা দূর করার জন্য আমরা তৈরি করি মেটালিক টেপ। ক্লথের তুলনায় মেটালটা কি একটু কম পুলিং এর ফলে একটু কম এফেক্টেড হবে, কিন্তু এইখানেও আমার ইররটা পুরোপুরি দূর হলো না। এর ফলে আমরা তৈরি করলাম স্টিল টেপ, স্টিলের টেপ। এই ক্ষেত্রে আমরা অনেকটাই ওভারকাম করতে পেরেছি প্রবলেম, কিন্তু পুরোপুরি পারেনি। কারণ কি, এই ক্ষেত্রে দেখেন শুধুমাত্র কুলিং এর ইফেক্ট আমার নাই, মেটালিক টাইপে দেখেন, আমরা মেটালটা কি হয়, তাপের প্রভাবে প্রসারিত হয় না মেটাল। আমি এটা এভাবে বোঝাই, সাপোজ এইটা হচ্ছে আমার একটা মেটালিক টেপ, তো যদি টেম্পারেচার বাড়ে তখন মেটালটা কি হবে, বড় হবে, মানে লেনদেন হবে। ঠিক আছে, মেটালের দৈর্ঘ্য, মেটাল টেপের দৈর্ঘ্যটা বাড়বে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকুরেট লেন্থ পাবো না। শেষমেশ আমরা যে টেপটা তৈরি করেছি, দেখেন এইখানে কিন্তু সার্ভিং এর আসল মজা। সেখানে আমরা তৈরি করেছি ইনভার টেপ। সেই ইনভার টেপ হচ্ছে একটা সংকর ধাতু, করেছেন না, সংকর ধাতু তৈরি, সেই সংকর ধাতুতে
36% নিকেল থাকে, 64% ইফিল থাকে। এবং এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ইজ ভেরি লো। আমরা কি জানি যে কোনো একটা, মনে করেন এই এ বি হচ্ছে একটা ইনভার্ট টেপ অথবা একটা টেপ চিন্তা করি, টেপ। এইটা তৈরি করা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াসে ফ্যাক্টরিতে, কিন্তু আপনি 30 ডিগ্রি সেলসিয়াসে মাপতেছেন ডিস্টেন্স। তখন এইটার লেন্থ বি থেকে যতটুকু বাড়বে সেইটাই হচ্ছে আমার ডেল্টা এল। সেই ডেল্টা এল কিসের উপর নির্ভর করে? এল আলফা ডেল্টা টি। এলটা কি? ইনিশিয়াল লেন্থ কত? সাপোজ 20 মিটার ছিল, 20 মিটার। আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, ডেল্টা টি কি? 30 - 25, যেই টেম্পারেচারে মেজার করছে মাইনাস যেই টেম্পারেচারে প্রোডাকশন হয়েছে। আলফা কি? এইটা যেই ম্যাটেরিয়ালের তৈরি, এটা কিন্তু শুধুমাত্র স্টিলের তৈরি না, এটা কিন্তু শুধুমাত্র নিকেলের তৈরি না, এটা একটা কম্পোজিট ম্যাটেরিয়াল। সেই কম্পোজিট ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি? বেশিরভাগ অংশ স্টিল, 36% অংশ নিকেল। তো এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন যদি লো হয়, ওভারঅল আমার ডেল্টা এল এর মান কিন্তু কম হবে। কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে যেমন কুলিং এর ইফেক্টটাও কম, এই ক্ষেত্রে কিন্তু আমার থার্মাল এক্সপানশন ডিফেক্টটাও কম। কারণ কি? এই যে আমার সংকর ধাতুটা, এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হচ্ছে ইজ ভেরি লো। বুঝা গেছে? এর জন্য হচ্ছে আমরা ইনভার্ট টেপটা হচ্ছে ব্যবহার করা আমার মোর অ্যাকুরেট। তাহলে আপনি মনে করেন একজন ইঞ্জিনিয়ার, আপনি ফিল্ডে গিয়েছেন, ঠিক আছে, যেই ক্ষেত্রে আপনার একটা হিউজ এরিয়া হয়তো আপনার মেজারমেন্ট করা লাগবে, অনেকগুলো মেজারমেন্ট নেওয়া লাগবে অ্যাকুরেটলি সার্ভিং করতে চাইলে। এবং টেম্পারেচার আপনি মনে করেন এখানে আপনি গেছেন হচ্ছে এমন এলাকায়, যেমন আমার জানা মতো দিনাজপুরে একটু গরম বেশি, ঠিক আছে, দিনাজপুর অথবা উত্তর অঞ্চলে গেছেন যেখানে শীতের সময় তীব্র শীত, আর গরমের, সরি, শীত আর গরমের সময় তীব্র গরম। তো সেই ক্ষেত্রে আমার যদি টেম্পারেচারের ইফেক্টটাকে নালিফাই করতে চাই, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার ইনভার্টার ইউজ করতে হবে। দেন আমি নেক্সট যাব হচ্ছে ক্লিনোমিটার। ক্লিনোমিটার জিনিসটা কি? ক্লিনোমিটার হচ্ছে, দেখেন, যে যে কোনো একটা স্ট্রাকচার তৈরি করার জন্য, অথবা আপনি মনে করেন একটা রোড তৈরি করবেন, অনেক সময় দেখেন না যে কিভাবে বোঝাই, যে আমাদের যে ব্রিজের উপর যে গাড়িগুলো ওঠে, ব্রিজের উপর যে গাড়িগুলো ওঠে, যেমন মনে করেন এই হচ্ছে আমার ব্রিজটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো সেই ক্ষেত্রে কি হয়? প্রথমে একটু উঁচু মানে ঢালু জায়গা জুড়ে উপরে উঠে, এরপর হচ্ছে প্লেন ব্রিজের ডেকের উপর দিয়ে গাড়ি চলে। যদি আমি একটু এঁকে বুঝাই এটা, যে ব্রিজটা কিরকম হয় সাধারণত, এই প্রথমে রোডটা একটু এরকম ইনক্লাইন্ড হয়, এরপর হচ্ছে এই হচ্ছে আমার ব্রিজ, এই হচ্ছে আমি চিন্তা করি যে ব্রিজের হয়তো পায়ার গুলা, হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আমার নদী বয়ে যায়, হ্যাঁ, অথবা কোনো ওয়াটার বডি। তো এই ক্ষেত্রে হচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে আমার ইনক্লিনেশন, হুম, সেই ক্ষেত্রে আমার এই ইনক্লিনেশনটা কত, এই অ্যাঙ্গেলটা কত, থিটাটা কত, এইটা যদি আপনাকে বের করতে বলে, এখন আপনি কি চাল দিয়ে বের করবেন ওখানে যে ইনক্লিনেশনটা কত? আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিভাবে এরকম লার্জ স্কেল প্রজেক্টে আপনি ইনক্লিনেশন বের করবেন? তো এই ক্ষেত্রে আমরা যেই মেজারমেন্ট ডিভাইসটা বের করি, এটা হচ্ছে ক্লিনোমিটার। নাম কি? ক্লিনোমিটার। ক্লিনোমিটার টু ডিটারমাইন দি স্লোপ অফ দি গ্রাউন্ড। ক্লিনোমিটারটা কিভাবে ডিফাইন করি? এইটাও কিন্তু দেখতে অনেকটা চাঁদার মতোই, ঠিক আছে, কিন্তু একটু একটু বড় আকারের থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমরা একটা প্লাম্ব, এই প্লাম্ব সম্পর্কে আপনি ডিটেলসে জানবেন, ডিটেলসে জানবেন যখন আমরা আহ যখন আমরা প্লেন টেবিল সার্ভেইং নিয়ে একটু আলোচনা করব। প্লেন টেবিল সার্ভেইং নিয়ে একটু আলোচনা করব, তখন ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। এখন দেখেন এই ক্লিনোমিটারের কাজটা কি। এখন যদি ইনিশিয়ালি যদি আমি বলি যে প্লাম্ববের কাজটা কি, সেটা আমি আগেই ফার্স্ট লেকচারে বলেছি, একটু মনে করার ট্রাই করেন। কি বলেছি? যে প্লাম্বব হচ্ছে ডিরেকশন অফ গ্রাভিটি নির্দেশ করে, ডিরেকশন অফ গ্রাভিটি। এই প্লাম্ববটা হচ্ছে আমার ডিরেকশন অফ গ্রাভিটি, গ্রাভিটি। এখন আমি কি করব? সাপোজ আমি উম, উম,
আমার যে চোখের যে লেভেলটা, আচ্ছা, এই আইভেন দিয়ে হচ্ছে আমি দেখছি, ঠিক আছে? তো আমি মনে করি কি এইখানে একটা রেঞ্জিং রড রাখছে, আপনি চিন্তা করেন এইখানে একটা রেঞ্জিং রড রাখছেন, এই ক্ষেত্রে একটা এইখানে একটা রেঞ্জিং রড রাখছেন, তো এই ক্ষেত্রে কি করছেন আপনি 2 মিটার একটা দাগ দিছেন রেঞ্জিং রডে, 2 মিটার খুব বেশি হয়ে যায়, সাপোজ 5 ফিটে, হ্যাঁ 5 ফিটে একটা দাগ দিছেন রেঞ্জিং রেঞ্জিং রডে, এবং এই ক্ষেত্রে কি করছেন আপনি, এই ক্ষেত্রে হচ্ছে আপনি সাপোজ 5 ফিটের একটা জায়গায় রেঞ্জিং রডে একটা দাগ দিছেন। রেঞ্জিং রডটা কি, রেঞ্জিং রডটা হচ্ছে এরকম কাঠের, মানে একটা আপাতত মনে রাখেন যে এরকম মানে গ্রাউন্ডে পুঁতা থাকে, হুম, যেখানে হচ্ছে আপনি আহ কি থাকে মানে একটা আহ মানে হয়তো চিন্তা করেন যে ওখানে এখানে হচ্ছে গ্রাজুয়েটেড স্কেল থাকে, ঠিক আছে, যেমন এখানে হচ্ছে 5 ফিট, এখানে 10 ফিট, এরকম গ্রাজুয়েটেড স্কেল থাকে। তো ক্লিনোমিটারের এইটা হচ্ছে আমার আই ভেইন, এটা কি আই ভেইন, এইটা হচ্ছে অবজেক্ট ভেইন, ভেইন। এখন আপনি এই আই ভেইনটা যদি আপনি এই যে হচ্ছে এই পয়েন্টে যে আমার রেঞ্জিং রডটা আছে সেই আই ভেইনটা যদি আমি এই লেভেলে রাখি, এই লেভেলে রাখি, এবং আমি যদি এই আই ভেইন দিয়ে অবজেক্ট ভেইনের মাধ্যমে যদি আমি এই পয়েন্টটাকে সাইড করি, সাইড করি মানে এই পয়েন্টটাকে যে বলি না, আপনি আপনি আর কি স্নাইপার গেমস খেলছেন, আমি কিন্তু খেলি স্নাইপার, ওই যে আছে না স্নাইপার গেমস দিয়ে হচ্ছে একটা অবজেক্ট আইডেন্টিফাই করে গুলি করে, ওরকম স্নাইপারের ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে এইটা হচ্ছে আমার যে ক্লিনোমিটারটা আছে সেই ক্লিনোমিটার আই ভেইনটা আমি এই পয়েন্টে লোকেট করে অবজেক্ট ভেইনটা এই পয়েন্টে লোকেট করেছি, যদিও আমার আঁকাটা হয়নি, এটা হচ্ছে এই পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টে লোকেট করলে আপনি দেখবেন যেই লাইন অফ সাইট, আপনার যে লাইন অফ সাইট, লাইন অফ সাইট মানে কি, এই যে আই ভেইন এবং অবজেক্ট ভেইন, আই ভেইনটা হচ্ছে এই পয়েন্টে, অবজেক্ট ভেইনটা হচ্ছে আমার এই পয়েন্টে, তো এই আই ভেইন এবং অবজেক্ট ভেইন দিয়ে যে ইমাজিনারি লাইনটা পাস করবে সেইটা হচ্ছে আমার লাইন অফ সাইট, চিন্তা করলাম সেই লাইন অফ সাইটটা কিন্তু অবশ্যই আমার এই যে স্ট্রেট লাইন অথবা এই যে লাইন এটা প্যারালাল হবে। তো যখন আমার এইটা হচ্ছে আমার ইনিশিয়ালি সোজা আছে, সোজা থাকার অবস্থায় আমার ডিরেকশন অফ গ্র্যাভিটি হচ্ছে এইটা, এবং এইটা হচ্ছে জিরো, 0 ডিগ্রিকে ইন্ডিকেট করবে, জিরো, ঠিক আছে? যখন এইটাকে আমি এইভাবে নিব, চিন্তা করেন এইভাবে, এইভাবে নিব, তখন কিন্তু আমার এইটা আর এইভাবে থাকবে না, খাড়া নিচের দিকে থাকবে না, তখন হয়তো কি হয়ে যাবে এটা, হয়তো আমি এটা যে কোনো দিকে যাইতে পারে, আমি ধরলাম যে এটা এইভাবে চলে গেল, নিচে চলে গেল, তাহলে এইখান থেকে এই যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে থিটা, এটা অবশ্যই রেডিয়ানে আসবে আমাদের এইখানে অ্যান্সারে, রেডিয়ানে, এই থিটাটাই হচ্ছে আমার গ্রাউন্ডের স্লোপ থিটা। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখব যে আমরা পারপেন্ডিকুলার অফসেট কিভাবে বের করি। আজকের লেকচারটা মেবি অনেক বড়, সমস্যা নাই, না ছোটই আছে, বেশি একটা বড় না, ওকে, অল্পই আছে, ওকে ওকে। আচ্ছা, অপটিক্যাল স্কোয়ারের মাধ্যমে আমরা কি করি, অপটিক্যাল স্কোয়ারের মাধ্যমে আমরা পারপেন্ডিকুলার অফসেট বের করি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনারা পারপেন্ডিকুলার অফসেট নির্ণয় করার জন্য কোন দুইটা মেশিন ইউজ করে, তাহলে এর মধ্যে একটা হচ্ছে আমার অপটিক্যাল স্কোয়ার আর একটা হচ্ছে ক্রস স্টার। তাহলে কিসের জন্য এটা ইউজ করি, এটা ইউজ করি আমার পারপেন্ডিকুলার অফসেট নির্ণয় করার জন্য। এখন প্রথমেই আমরা দেখব ক্রস স্টার, আচ্ছা পারপেন্ডিকুলার অফসেট কেন লাগে, এইটা তো বুঝতে হবে জিনিসটা আসলে কি, পারপেন্ডিকুলার অফসেট জিনিসটা আসলে কি, ঠিক আছে? এটা বোঝার জন্য আপনি চিন্তা করেন যে হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার সার্ভে লাইন অথবা চেইন লাইন। এখন আপনি কি করছেন, এই এ বি পয়েন্ট দিয়ে হাঁটছেন, তাহলে দেখেন এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে এই পয়েন্টটা হচ্ছে আমার সি পয়েন্ট, সি পয়েন্ট সাপোজ, সেই সি পয়েন্টের একেবারে পারপেন্ডিকুলার,
এখানে একটা গাছ আছে। আবার এইটা হচ্ছে আমার ডি পয়েন্ট, ডি পয়েন্টের একেবারে পারপেন্ডিকুলার আমার একটা বাড়ি আছে। ঠিক আছে, তাহলে আপনি অ্যাকুরেটলি কিভাবে আইডেন্টিফাই করবেন যে আপনি তো এইটাও আইডেন্টিফাই করতে পারতেন না, আপনি আনুমানিক দিলে তো হয়তো এইটাও বলতে পারেন, আপনি যদি চোখের দেখায় বের করতে চান হয়তো আপনি এইটার জায়গায় আপনি বলতে পারবেন যে আচ্ছা এই পয়েন্টের পারপেন্ডিকুলার, কিন্তু আসলে তো এই পয়েন্টের পারপেন্ডিকুলার না। তাহলে আপনি কিভাবে সঠিকভাবে আইডেন্টিফাই করবেন যে এই যে আমার গাছটা সেটা আমার মেইন চেইন লাইনের কোন পয়েন্টের পারপেন্ডিকুলার, এই যে আমার বাড়িটা, সেই বাড়িটার তো বিভিন্ন পয়েন্ট আছে, আমি চিন্তা করি এই বাড়িটার এই পয়েন্টটা আমার গ্রাউন্ডের কোন পয়েন্টের পারপেন্ডিকুলার, মানে গ্রাউন্ডের তো মানে মেইন চেইন লাইনের কোন পয়েন্টের পারপেন্ডিকুলার। এইটা বের করার জন্য আমরা যে মেশিন মানে যেই দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেটা হতে পারে ক্রস স্টাব, সেটা হতে পারে অপটিক্যাল স্কোয়ার। ক্রস স্টাবটা হচ্ছে কি, খুবই সোজা, এটা বোঝানোর জন্য আমি আপনাকে বলি, এই ক্রস স্টাবটা হচ্ছে মূলত এরকম যে এইটা হচ্ছে আমার একটা রেঞ্জিং রড, এইটা হচ্ছে এটা নিচে থাকে। ঠিক আছে, নিচে থাকে। তো ক্রস স্টাফের ক্ষেত্রে এরকম দুইটা পারপেন্ডিকুলার লাইন থাকে, এবং এই পারপেন্ডিকুলার লাইনের এই যে আমি দেখছি এই যে কলমটা দেখছেন না, সেই কলমটার এই পাশে থাকে আই ভেইন, এই পাশে থাকে অবজেক্ট ভেইন, এই পাশে থাকে আই ভেইন, এই পাশে থাকে অবজেক্ট ভেইন। এখন কি হয় দেখেন, আহ আচ্ছা কিভাবে বুঝাবো, যে হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে গাছ, আপনি মনে করেন বের করতে যাচ্ছেন যে গাছটা কোন পয়েন্টের পারপেন্ডিকুলার, তাহলে এই যে গাছে একজন লোক রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমি কি করব, আমি দেখেন এই গাছটা কিন্তু কোনো পয়েন্টের পারপেন্ডিকুলার না, হ্যাঁ একটা পয়েন্ট দিয়ে সে পারপেন্ডিকুলার হয়, কিন্তু পারপেন্ডিকুলার হতে হলে অবশ্যই একটা লাইনের সাপেক্ষে পারপেন্ডিকুলার হতে হয়। তাহলে এই যে জিওমেট্রিক কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা কি করব, প্রথমে লাইনকে আইডেন্টিফাই করব। লাইনকে কিভাবে আইডেন্টিফাই করব, যে এ বি হচ্ছে আমার একটা লাইন, তাহলে কি করব, বি পয়েন্টে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং এই গাছের এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর আমি সাইড করব, কি করব, সাইড করব। সাইড কিভাবে করে, ভাই সাইড কিভাবে করে, এইখানে আমি যে আমার আই ভেইনটা আছে, যে আমার এখানে তো দেখতে পাচ্ছি এখানে দুইটা আই ভেইন আছে, আপনি খেয়াল করবেন এই একটা আই ভেইন, এই একটা আই ভেইন, দুইটা আই ভেইন আছে, দুইটা অবজেক্ট ভেইন আছে। আমি কি করব, একটা আই ভেইন দিয়ে আমি কি করব, এই যে আমি বি পয়েন্টে যেই লোকটা দাঁড়িয়ে আছে রেঞ্জিং রড নিয়ে, ওই রেঞ্জিং রডটাকে সাইড করব। সাইড করার পর আমি কি করব, সামনে আগাতে থাকবো, সামনে আগাতে থাকবো, সামনে আগাতে থাকবো, এবং দেখব ঠিক কোন পয়েন্টে আমার আরেকটা যে আই ভেইন আছে সেই আই ভেইন দিয়ে তাকালে আমার গাছটা দেখা যায়। একটু কঠিন করে মনে হয় বলে ফেললাম। সহজ করে যদি বোঝাতে চাই, যারা বুঝেননি তারা এখন বুঝবেন। আমি কি করব, এই যে প্রসেসটা, এইখানে হচ্ছে, এইখানে একটা আই ভেইন আছে, এইখানে হচ্ছে একটা অবজেক্ট ভেইন আছে, এইখানে একটা আই ভেইন আছে, এইখানে একটা অবজেক্ট ভেইন আছে। তো প্রথমে কি করছি, এই ক্রস স্টাফটাকে আমি একটু ভালোভাবে আঁকার ট্রাই করি। এই তো হচ্ছে এই আই ভেইন দিয়ে, আহ, এই হচ্ছে আই ভেইন, এই হচ্ছে অবজেক্ট ভেইন। তো আমি কি করব, প্রথমে হচ্ছে এই আই ভেইন দিয়ে দেখবো যে না আমি বি পয়েন্টের রেঞ্জিং রডটা দেখতে পাচ্ছি কিনা। যদি বি পয়েন্টের রেঞ্জিং রডটা দেখতে পারি তাহলে আমি সামনে আগাতে থাকবো, সামনে আগাতে থাকবো। এখন এইখানে কিন্তু আমার একটা আইভেন একটা অবজেক্ট ভেন, এটা ঠিক পারপেন্ডিকুলারে কিন্তু আমার কি আছে, একটা আরেকটা আইভেন আছে আর একটা অবজেক্ট ভেন আছে। তো আমি যেতে থাকবো, এবং এর রেসপেক্টিভলি আরেকজন লোকও দেখতে পারে অথবা আমিও দেখতে পারি। এখানে একটু থেমে, যাত্রাপথে একটু থেমে আবার ওই ওই পাশে গিয়ে আমি দেখবো যে না আমার হচ্ছে এই আইভেনটা দিয়ে এই গাছটা দেখা যায় কিনা। যদি না দেখা যায় আর একটু সামনে আগাবো, আর একটু সামনে এগিয়ে দেখবো যে এই আইভেনটা দিয়ে এই গাছটা দেখা যায় কিনা। যদি দেখা যায়, যেই পয়েন্টে দেখা যাবে ওই পয়েন্টের সাপেক্ষে আমার এই গাছটা পারপেন্ডিকুলার, ওই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে আমরা যাই। নেক্সটে দেখেন, অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ার তো আমরা আগে একটু আলোচনা করে নিয়েছি যে আমরা অপটিক্যাল স্কোয়ার বলি আর হচ্ছে ক্রস স্টাব বলি।
দুইটাই হচ্ছে আমরা পারপেন্ডিকুলার অফসেট ডিটারমাইন করার জন্য ইউজ করি। তো অপটিক্যাল স্কোয়ারের ক্ষেত্রে কি করি? অপটিক্যাল স্কোয়ার, একটু আসতে বলি এটা। অপটিক্যাল স্কোয়ারের ক্ষেত্রে আমার দুইটা মিরর থাকে। একটা হচ্ছে হরাইজন মিরর, আর একটা হচ্ছে আমার ইনডেক্স মিরর। তাইলে একটা হচ্ছে আমার হরাইজন মিরর আর একটা হচ্ছে ইনডেক্স মিরর। তো এই ক্ষেত্রে আমি দেখলাম যে এইটা হচ্ছে আমার হরাইজন মিরর। এইটা কি? হরাইজন মিরর, হরাইজন মিরর। এবং এইটা হচ্ছে আমার ইনডেক্স মিরর, মিরর। এবং এই যে অপটিক্যাল স্কোয়ারটা, এটা একটা প্রিন্সিপালের উপর দাঁড়ানো। সেই প্রিন্সিপালটা হচ্ছে ডাবল রিফ্লেকশন মেথড। এখন এটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। এর আগে একটু আমরা বোঝার ট্রাই করব যে আমরা যখন অপটিক্যাল স্কোয়ারটা ম্যানুফ্যাকচার করি অথবা প্রোডাকশন করি, তখন অবশ্যই আমরা এমন একটা কন্ডিশন তৈরি করি যেখানে হরাইজন মিরর এবং ইনডেক্স মিররের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়। এটা হতেই হবে। যদি এখানে হরাইজন মিরর এবং ইনডেক্স মিররের যে মধ্যবর্তী কোণ হবে, ঠিক আছে, সেটাই কিন্তু আমার আহ, মানে আপনি দেখেন আমি কিন্তু পারপেন্ডিকুলার অফসেট বের করতে চাচ্ছি। পারপেন্ডিকুলার অফসেট মানে কি? চেইন লাইন এবং যেই পয়েন্ট, অত গাছ বা যে কোনো অবজেক্ট এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে বাই ডিফল্ট এমন ভাবে তৈরি করা যেন এই হরাইজন মিরর এবং ইনডেক্স মিররের মধ্যবর্তী যে কোণ হবে, চেইন লাইন এবং অবজেক্টের যে পারপেন্ডিকুলার অফসেটের যে মধ্যবর্তী কোণ, তার কোণটা হবে তার দ্বিগুণ। যেমন এইটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 2 × 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি। এখন এটা কিভাবে কাজ করে? আপনি মনে করেন এইটা হচ্ছে আপনার চোখ। তো চোখ থেকে দেখেন, চোখের সাথে কিন্তু হরাইজন এই কথাটার একটা মিল আছে। হরাইজন বলি না আমরা, যে হরাইজন মানে কি? যা কিছু দেখি। আমি ইংলিশ মিনিংটা আমার ঠিক জানা নেই। হরাইজন, আমার যে আইসাইট সেটা কি হয়? প্রথমে হরাইজনে যায়। হরাইজনে গিয়ে সেই আইসাইটের কিছু অংশ প্রতিসরিত হয়। সেটা কি প্রতিসরিত বলে না এটাকে কি বলে ঠিক খেয়াল নাই। মানে কিছু অংশ হচ্ছে আমার বেরিয়ে যায়, আর কিছু অংশ রিফ্লেক্টেড হয়। এটা রিফ্লেক্টেড হয় কিভাবে? আমার ইনডেক্স মিররে যায়, ইনডেক্স মিররে গিয়ে সেটা রিফ্লেকশন হয়। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনারা যারা খেয়াল করছেন আমার কথাটা, তারা ধরতে পারছেন যে এই ক্ষেত্রে কিন্তু রিফ্লেকশন হয় দুইবার। একটা রিফ্লেকশন হয় যখন এই আমার আলোটা হরাইজন মিররে বাড়ি খায় মানে রিফ্লেক্টেড হয়। কিছু অংশ রিফ্লেক্টেড হয়, কিছু অংশ ট্রান্সমিটেড হয়। হ্যাঁ, এটা হচ্ছে রিফ্রাকশন না, এটা হচ্ছে ট্রান্সমিশন। কিছু অংশ ট্রান্সমিটেড হয়, ঠিক আছে। তাইলে হরাইজন মিররে কি হয়? কিছু অংশ ট্রান্সমিটেড হয়, কিছু অংশ রিফ্লেক্টেড হয়। তাহলে এইখানে একবার রিফ্লেকশন হয়েছে। এরপর এটা যখন আবার ইনডেক্স মিররে যায়, তখন আবার এটা কি হয়? রিফ্লেক্টেড হয়। রিফ্লেক্টেড হয়ে এই যে হচ্ছে আমি অবজেক্টটা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আরেকবার রিফ্লেকশন হয়। তাহলে এইটাই হচ্ছে আমার ডাবল রিফ্লেকশন মেথড। এবং এই অ্যাঙ্গেলটাই কি? আমার 90 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি? এই যে হচ্ছে আমি হরাইজন মিরর এবং ইনডেক্স মিররের মধ্যবর্তী যে কোণ হবে, সেই কোণের ডাবল হবে হচ্ছে আমার এই অ্যাঙ্গেলটা। কথা কি বোঝা গেছে? নেক্সট আমরা দেখবো প্রিজম স্কোয়ার। প্রিজম স্কোয়ারটা কি? প্রিজম স্কোয়ারটা হচ্ছে, মানে হচ্ছে এইটা হচ্ছে আমার একটা প্রিজম, এইটা হচ্ছে আমার একটা প্রিজম, ঠিক আছে, প্রিজম। এবং এই প্রিজমের ক্ষেত্রেও এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। যখন আমার আলোটা যায়, এখানে আলোটা যায়, আলোটা যাওয়ার সময় এখানে চোখ থেকে যখন সাইডটা যায়, সেই সাইডটা হচ্ছে আমার কিছু অংশ ট্রান্সমিটেড হয়, কিছু অংশ রিফ্লেক্টেড হয়। সেই রিফ্লেক্টেড অংশটা আবার ওই আরেকটা মিররে, প্রিজমের সেই আরেকটা মিররে গিয়ে সেটা আবার রিফ্লেক্টেড হয়। এই ক্ষেত্রে ডাবল রিফ্লেকশন হয়। এই ক্ষেত্রে অবজেক্টটা দেখতে পাই এবং এই ক্ষেত্রে আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা হচ্ছে এই হচ্ছে এই অ্যাঙ্গেলের দ্বিগুণ। ওকে। তো এখন আমরা নেক্সট লেকচারে আমরা দেখবো যে